স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নবম অধ্যায় হলো সূত্র খুঁজি সূত্র বুঝি। তো এই অধ্যায়ের আমি অনুশীলনী প্রশ্নগুলি আলোচনা করব। তো অনুশীলনী প্রশ্নের দেখো, তো নিচের জ্যামিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা তৈরি। প্রথম চিত্রে দেখো, আমরা যদি রেখার হিসাব করি তাহলে আমরা দেখতে পাই 1 2 3 4 5 6 ছয়টা। এই ছয়টা রেখা নিয়ে হলো প্রথম চিত্র। এখানে এই ছয়টার সঙ্গে 1 2 3 4 5 এই পাঁচটা যোগ দাও, তাহলে কয়টা হলো? 11টা। তাহলে তৃতীয় চিত্রে এই 11টার সাথে তুমি 1 2 3 4 5টা যোগ দাও, তাহলে কয়টা হলো? তো এই 11টার সঙ্গে আরও 5টা যোগ দিলে হবে 16টা। এইভাবে তোমাদের কি করতে হবে? নিচের এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে এই চিত্র থেকে। এখন কতে কি বললো? চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথম চিত্রে হলো 6টা, দ্বিতীয় চিত্রে হলো 11টা, তৃতীয় চিত্রে হলো 16টা। তাহলে কয়টা করে বাড়লো? তাহলে আমরা এখানে দেখতে পাই আমাদের 5টা করে রেখাংশ বৃদ্ধি পায়। তাহলে এখানে আমরা 16টা রেখাংশ পেলাম। তাহলে চতুর্থ চিত্রের আমরা কত পাবো? তাহলে এই 16টার সঙ্গে আরও 5টা যোগ দাও, তাহলে কয়টা হবে? 21টা। তাহলে চতুর্থ চিত্রটি তৈরি করতে রেখাংশের সংখ্যা হবে তোমার 21টা। আমরা এটা একটু হিসাব করে দেখাবো। তাহলে আমি এখানে চতুর্থ চিত্র নিলাম। তো চতুর্থ চিত্রে আমাদের রেখাংশের সংখ্যা কয়টি? আমরা কিন্তু একটু আগে হিসাব করে দেখলাম 21টি হয়। তাহলে 1 2 3 4 5টা, আর 2 4 6 8 8 8 16 আর 5 হলো 21। তাহলে আমরা লিখব চতুর্থ চিত্রে রেখাংশের সংখ্যা একুশটি। এবার খতে বলা হলো চিত্রগুলোর রেখাংশের সংখ্যা কোনো গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে। তো আমাদের এই যে রেখাংশের সংখ্যা যে আমাদের চিত্র অনুযায়ী বাড়তে থাকে, এটা কিভাবে বাড়ে, এটা একটা গাণিতিক কাঠামোর মাধ্যমে আমাদের দেখাতে হবে। ক্ষয়ের জন্য যে কাজটি আমরা করব, আমরা লিখব যে প্রথম চিত্রে রেখাংশ 6, দ্বিতীয় চিত্রে রেখাংশ হলো 11টি, তৃতীয় চিত্রে রেখাংশ তাহলে আমাদের কয়টি? 16টি। এগুলো টি দাও, 16টি। চতুর্থ চিত্রে যেটা আমরা পেলাম রেখাংশ পেলাম কয়টি? 21টি। তো এখানে আমরা যদি একটু এভাবে লিখি 6 11 16 21, তাহলে 11 আর 6 এই দুইটার পার্থক্য কত? অবশ্যই 5 হবে। আবার এই দুইটার পার্থক্য কত হবে? 5 হবে। আবার এই দুইটার পার্থক্য কিন্তু 5 হবে। 11 থেকে 6 বাদ দাও, 16 থেকে 11 বাদ দাও, 21 থেকে 16 বাদ দাও, দিলে তোমরা এই 5 পেয়ে যাবে। তাহলে এখানে আমরা কত পেলাম? অর্থাৎ পার্থক্য পেলাম আমরা কত? 5 পেলাম। এখন আমরা যদি একটু এভাবে সাজাই যে প্রথম চিত্রে রেখাংশ আমরা 6টি, এই 6কে চাইলে আমরা এভাবে লিখতে পারি, পার্থক্য কত? 5 গুণন 1, প্রথম চিত্রের জন্য 1, এর সঙ্গে তুমি যদি 1 যোগ দাও, মানে 5 একে 5 আর 1 কত হয়? 6 হয়। তার মানে এই 6কে কিন্তু আমরা এইভাবে ভেঙে নিতে পারি। আর ভেঙে নেওয়ার ক্ষেত্রে এখানে 5টা আসবে কিভাবে? তোমার এখানে পার্থক্য যা হবে সেটা লিখতে হবে। প্রথম মানে কি? 1 নাম্বার দিয়ে শুরু, এই কারণে 1 দিয়ে গুণ, এর সঙ্গে 1 গুণ করলে হয় 5, 5-এর সঙ্গে কত যোগ করলে 6 হবে? 1। তাহলে দ্বিতীয় চিত্রে রেখাংশ কি হবে? দ্বিতীয় চিত্রে আমরা পেলাম 11, তো আমাদের পার্থক্য হলো কত? 5। এর সঙ্গে দ্বিতীয় মানে কি? 2 দিয়ে গুণ, 5 2 10, এর সঙ্গে কত যোগ দিতে হবে? 1, তাহলে হবে 11। তৃতীয় চিত্রে 16,
তাহলে পার্থক্য কত? 5 গুণন তৃতীয় মানে 3 দিয়ে গুণ, 3 5 15 যোগ হলো 1 16। তারপর চতুর্থ চিত্রে রেখাংশে তাহলে কত? 21। এখন 5 তুমি গুণ দাও, চতুর্থ মানে 4 দিয়ে গুণ, 4 5 20, এর সঙ্গে 1 যোগ দাও, কত হলো? এইভাবে আমরা বের করে নিতে পারলাম। ঠিক এইভাবে এটা যদি চলমান থাকে তো আমরা একটা পর্যায়ে গিয়ে আমরা যদি বলি n-তম চিত্রে, n-তম চিত্রে রেখাংশ তাহলে আমাদের কি দাঁড়াবে? আমাদের দেখো এই 5 কিন্তু ঠিক থাকবে, গুণন দেখো 1 2 3 4, তাহলে এখানে আসবে n, আর এই যোগ 1 কিন্তু সব সময়, এই যে দেখো 1 কিন্তু সব জায়গায় ঠিক থাকবে, এই কারণে এখানে 1 আসবে। তো আসলে পরিবর্তনটা কোথায়? এই যে 1 2 3 4 এই জায়গায় এসে পরিবর্তন মানে কি? এটাই হলো n। বীজগাণিতিক একটা রাশি পেলাম, এটাকে বলা হয় বীজগাণিতিক রাশি। তাহলে এটাই হলো গাণিতিক সূত্র। তাহলে লেখো ইহাই গাণিতিক সূত্র। গতে বললো যে প্রথম 100টি চিত্র তৈরি করতে মোট কতগুলো রেখাংশের প্রয়োজন হবে তা নির্ণয় করতে হবে। প্রথম 100টি, তো আমরা কিন্তু দেখো প্রথম চিত্রে পেলাম 6টি, দ্বিতীয় চিত্রে পেলাম 11টি, তৃতীয় চিত্রে পেলাম 16টি, চতুর্থ চিত্রে পেলাম 21টি। এভাবে চলতে চলতে এভাবে মোট 100টি চিত্রের আমাদের তৈরি করতে রেখাংশ কত লাগবে সেটা বের করতে হবে। খ হতে আমরা লিখতে পারি n-তম চিত্রে রেখাংশ যোগ হলো 1। এটা n-তম চিত্রে। আমি যদি 100টি চিত্রের রেখাংশ বের করতে যাই তাহলে শুরুতেই 100তম চিত্রের আগে বের করে নেব। 100তম চিত্রের রেখাংশ শেষের 100তম, তাহলে 5 গুণন 100 হবে, যোগ হবে 100, তার মানে এখানে কত হবে? 500 যোগ 1, তার মানে কত হবে? 501। 6 যোগ 11 যোগ 16 যোগ 21 যোগ, এভাবে আমাদের এটা চলতেই থাকবে। শেষে গিয়ে কিন্তু 100তম চিত্রে আমাদের কাঠি হবে রেখাংশ হবে কয়টি? 501। তোমরা মনে রাখবে যে সমষ্টি নির্ণয়ের সূত্র হলো যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ হলো 2। এখন তোমাদের প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা কিন্তু দেখো এখানে প্রথম সংখ্যা হলো 6 যোগ শেষ সংখ্যা কত? 501 গুণন পদ সংখ্যা মানে কি? কয়টা চিত্র? 100টা চিত্র, এটা হলো পদ সংখ্যা 100, ভাগ হলো 2। এখন যদি হিসাব করো তাহলে ব্যাপারটা দাঁড়ায় যে এখানে 507 গুণন 100 ভাগ হলো 2, 2 দিয়ে যদি কেটে দাও এখানে 50। এখন তুমি যদি এটা গুণ করো তাহলে তোমার দাঁড়াবে এখানে 0 থাকবে, 5 7 35-এর 5। এরপরে প্রশ্ন বলা হলো যে আনোয়ারা বেগম তার বেতন থেকে প্রথম মাসে 500 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। কত বলা হলো যে সঞ্চয়ের হিসাবটিকে একটা গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে তোমাকে ব্যাখ্যা করতে হবে। প্রথম মাসে সঞ্চয় করে 500 টাকা, তো এই যে 500 টাকা, এবং এখানে প্রশ্নে বলা হলো যে পরবর্তী মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করবে। তার মানে কি পরের মাসে, প্রথম মাসে যদি 500 রাখে পরের মাসে 100 টাকা বেশি রাখবে, তার মানে কি 600 টাকা। এইভাবে হিসাবগুলো চলে আসবে। তো আমরা যদি এখানে চিন্তা করি তাহলে পার্থক্য কত হলো? এই যে 100 টাকা করে বেশি টাকা মানে কি? এটাই হলো পার্থক্য। আমরা যদি এটাকে একটু ভেঙে লিখতে চাই তাহলে কিন্তু পার্থক্য হলো কত? 100, এটা হলো প্রথম মাস, 1 দিয়ে গুণ,
তাহলে এর সঙ্গে কত যোগ করলে 500 হবে? কারণ এখানে 100, এর সঙ্গে আরও 400 যোগ করলে হবে 500। আমরা কিন্তু এভাবে লিখতে পারি। দ্বিতীয় মাসে গাণিতিক সূত্রগুলো এভাবে বের করে নিতে হয়। দ্বিতীয় মাসে তাহলে কত? দ্বিতীয় মাসে অবশ্যই 100 টাকা বাড়বে, তার মানে কত? 600 টাকা, তাই না? এখানে আমরা তাহলে হিসাব করব কি? 100 গুণন 2, দ্বিতীয় মাস যেহেতু, তাহলে 200-র সঙ্গে কত যোগ করতে হবে? 200-র সঙ্গে তুমি আরও 400 যোগ দাও, তাহলে তোমার হবে 600 টাকা। তৃতীয় মাসে আরও 100 টাকা বাড়বে, তৃতীয় মাসে হলো 700 টাকা। তো সেক্ষেত্রে এটাকে আমরা 100 গুণন তৃতীয়, মানে 3 দিয়ে গুণ, তাহলে 300, এর সঙ্গে আরও কত যোগ করতে হবে? 400, এত টাকা। তো এখানে যদি আমরা এভাবে হিসাব করি, আমরা যদি ধরো চতুর্থ মাসে হিসাব করি, তাহলে চতুর্থ মাসে কত হবে? আরও 100 যোগ হবে 800 টাকা। তো এটাকে আমরা যদি একটু ভেঙে লিখি, তাহলে পার্থক্য 100 গুণন চতুর্থ মাসে 4 দিয়ে গুণ যোগ হলো 400। তাহলে এইভাবে এটা যদি চলমান যদি থাকে, তাহলে আমরা n-তম মাসে সঞ্চয়, তাহলে আমরা লিখতে পারি 100-র জায়গায় 100 ঠিক থাকবে, আর এই যে 1, 2, 3, 4 এগুলো যে পরিবর্তন, এখানে এসে হবে কত? n, আর 400 ঠিক থাকবে। তাহলে এটাই হলো গাণিতিক সূত্র। তাতে বলা হলো যে তিনি 30তম মাসে কত টাকা সঞ্চয় করেন। আমরা কিন্তু গাণিতিক সূত্র বের করলাম, চতুর্থ মাসের পরে আমরা কিন্তু n-তম মাস নিয়ে হিসাব করলাম। এই যে 1, 2, 3, 4, 5 এবার চলতে চলতে 30তম মাসে কত টাকা সঞ্চয় হবে সেটা আমরা বের করব। আমরা লিখব ক হতে n-তম মাসে সঞ্চয় আমরা পেলাম 100, n যোগ হলো 400। তাহলে 30তম, এর জায়গায় 30তম মাসে সঞ্চয় 100 গুণন 30 যোগ হলো 400, এত টাকা। তাহলে এখানে কত হবে? শূন্য একটা বাড়বে, 3400 টাকা। এটা হলো 30তম মাসের সঞ্চয়। গতে বললো যে প্রথম 3 বছরে তিনি মোট কত টাকা সঞ্চয় করবেন সেটা আমরা বের করব। তাহলে গয়ের জন্য আমরা যে কাজটি করব, আমরা লিখব ক হতে n-তম মাসে সঞ্চয় 100, n যোগ 400। এখন 1 বছর সমান হলো 12 মাস, 3 বছর সমান হলো 12 গুণন 3, 36 মাস। তো আমরা 36তম মাসে সঞ্চয়টা আগে বের করে নেব। তাহলে 100 গুণন এখানে 36, মানে এই n-এর জায়গায় 36 বসবে, যোগ হলো 400। তাহলে এখানে 3600 যোগ 400, তো আমরা এখানে তাহলে পাবো কত? 4000 টাকা। আমরা এটা 36তম মাসে পেলাম। তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি প্রথম মাসে হলো কত? আমাদের 500, পরের মাসে 600, তারপরের মাসে 700, এভাবে চলতে চলতে 36তম মাসে হলো কত? 4000। তো আমরা তাহলে এখানে মোট যেটা পাবো, সমষ্টি নির্ণয়ের যে সূত্র, সেটা হলো, আমরা যদি মান বসে, প্রথম হলো কত? 500, শেষ পদ কত? 4000, আর পদের সংখ্যা কত? এখানে আমাদের যেহেতু 36তম মাস পেলাম, তার মানে পদের সংখ্যা হবে এখানে 36 ভাগ হলো 2। এখন
আমরা এই 2 দিয়ে 36কে কাটতে পারি, 2 × 36। তাহলে এখানে আমরা যদি যোগ করি তাহলে গুণন 18, তাহলে এখানে 5 18 90 0, আর 4 18 হলো 72, আর 9 কত হয় 81, এত টাকা।